আমার পাশে পাশে হাঁটতেও তোমার আপত্তি সৌরনীল? এইবার তুমি ঠিক আছো ময়ূরী? হ্যাঁ, আই এম সো সরি, আমার পাটা মুচকে গেল আর মাথাটা এমন ঘুরলো। তোমার ব্যাগগুলো দাও। এবার সোজা তোমাদের বাড়ি চলো, এনাফ শপিং হয়ে গেছে। এ বাবা নীল, টুপি আর গ্লাভস তো মিস হয়ে গেছে, ওটা আমাদের কিনতে হবে তো আবার। চলো। ওটা আমি কিনে নেবো, এখন চলো। আচ্ছা, এত তাড়া মেঘের কাছে যাওয়ার জন্য? হ্যাঁ, তারা তো আছেই, অনেকক্ষণ ওকে দেখিনি তো। আমাকেও বলবেন আমার ছোট বোনকে নিয়ে কোথায় যাচ্ছ? আমি একটা হিউম্যান সাইকোলজি রিড করেছি। একটা অপ্রয়োজনীয় ইনফরমেশন মানুষকে না জানালে সে সেটার জন্য কতটা ক্ষেপে ওঠে। এই যেমন ধরো, আমি ইটালি যাই বা ফ্রান্স যাই, বা ধরো আমি যদি ইউকে যাই, বা ধরো আবুধাবি যাই, এবং সেটা যদি না জানাই তাতে কার কি যায় আসে? বা ধরো আমি যদি বলি যে আমি ইউকে যাচ্ছি, তাতেই বা তোমাদের কি যাবে আসবে? অথচ এটা জানার জন্য আমার বাড়ির লোক, তোমরা সকলেই কেমন একটা অদ্ভুত অস্থির হয়ে যাচ্ছে। এটা তো তুমি ঠিকই বলেছো, তোমরা কোথায় যাচ্ছ সেটাতে তো আমাদের কিছু যায় আসে না। ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা যেখানেই যাচ্ছ তোমরা এনজয় করো, ব্যাস তাহলেই হবে। আমাকে বলো ভিসার কি হবে? এত লেট করে ভিসা অ্যাপ্লাই করলে তো পরে তোমাদেরকেই ঝামেলা ফেস করতে হবে। হয়ে যাবে, আমার একজন চেনা জানা লোক আছে, ওর কাছে কালকে সবকিছু পাঠিয়ে দেবো, হয়ে যাবে। একবার যখন যাব ঠিক করেছি তখন যাবই। যাই হোক, চলো। না নীল, সব সময় তুমি যা ঠিক করবে তা হবে না। কখনো কখনো আমি যা ঠিক করব সেটাও হবে, বা যেটা ঠিক করব না হবে না। তোমাদেরও হানিমুনে যাওয়া হবে না নীল। ভিসা পাসপোর্ট সব হাওয়া হয়ে যাবে, সে সব হারিয়ে যাবে মেঘের। সো স্যাড। তোমার পয়সার শ্রাদ্ধ হবে, হানিমুনে যাওয়াও হবে না। আমার ভুল দেখ, ময়ূরী গেল বাড়িতে, আমি যে ওকে দিয়ে দেবো এটা ভুলে গেলাম। এনে। ও মানে আমি এটা নিতে এসেছি, তোমার সেটা খুব একটা পছন্দ হচ্ছে না, তাই তো? বিয়ে হয়ে থেকে এই একটা বদ অভ্যেস কিন্তু তোর তৈরি হয়েছে, কথায় কথায় ঠোঁট ফুলিয়ে অভিমান। করবই তো, কেন করব না? আচ্ছা, পাসপোর্টটা তো তোর বিয়ের আগের সারনেমে, টিকিট কি নামে কাটা হয়েছে? এটাতেই। আচ্ছা ঠিক আছে, তুই ঘুরে তারপরে চেঞ্জ করিয়ে নেওয়া যাবে। এটাই থাক না, পাল্টাবার কি দরকার? কি রে? মানে এই সারনেমটা, এটাই থাক না। হ্যাঁ, সে থাকতেই পারে, যেমনটা তোর ইচ্ছে। তোর কি নীলের সঙ্গে কোনো সমস্যা হচ্ছে? কই না তো। আরে আমি তো শুধু বাবা তো নই, তোর বন্ধুও তো বটে। বাপি, নীলকে মনে হয় মাঝে মাঝে আমি চিনতে পারি না। মনে হয় খুব অচেনা একটা মানুষ, অনেক দূরের মানুষ, আর মনে হয় খুব স্বার্থপর, কেবল নিজেরটাই ভাবে। আবার কখনো কখনো মনে হয় যে ও সকলের থেকে আলাদা, জেম অফ আ পার্সন। আমার হয়ে একা গোটা পরিবারের সঙ্গে লড়াই করে। ভাবি দেখো, আমি বলছি না যে আমার হয়ে ওর পরিবারের বিরুদ্ধে লড়াই করাটা খুব একটা ভালো দিক, বাট ও না কেমন মাঝে মাঝে না রাগে অন্ধ হয়ে যায়, জানো তো? ওর এই রাগটা ওকে মাঝে মাঝে কোনো একটা উঁচু জায়গায় নিয়ে চলে যায়। ওর সব কিছু তাল গোল পাকিয়ে যে ও কিছু বুঝতেই পারে না। অদ্ভুত রাগ ওকে চালিত করে, আর একটা অদ্ভুত অবিশ্বাস। সেটা আমিও বুঝতে পারছি। ও একবার করে তোকে আঘাত করছে, ঠিক পর মুহূর্তে অনুশোচনায় অস্থির হয়ে উঠছে, যেন একেবারে অপোজিট পোলের দুটো মানুষ। এই সন্দেহপ্রবণ রাগে অন্ধ নীল যেমন কষ্ট দেয়, তেমন এই রিপেন্ট করা ক্ষমা প্রার্থী নীলও তেমনটাই কষ্ট পায় তীব্রভাবে। বাপি, কাউকেই না ঠিক উপেক্ষা করা যায় না,
দুজনেই ভীষণ স্ট্রং, ভীষণ মর্মভেদী। আমার নিজেকে কেমন টালমাটাল লাগে বাপি। তবে আমার মেয়েটার ওপর আমার ভরসা আছে যে এই কঠিন অবস্থার মধ্যে মাথা ঠান্ডা রেখে তুমি ঠিক সিদ্ধান্তটাই নিয়ে এগিয়ে চলো। আর তুমি যে সিদ্ধান্তই নাও না কেন, তুমি জানো আমি তোমার সঙ্গে আছি। কিন্তু বাপি, আমার না খুব ভয় করে কোনোদিন যদি এই সন্দেহপ্রবণ নীল অন্য নীলকে লড়াইয়ে হারিয়ে দেয়, তখন আমার এই মেয়েটা ওই সন্দেহপ্রবণ নীলকে হারিয়ে দেবে। ও, তুই এখানে? তোর ঘরে গিয়েছিলাম, একটু আসবি, কথা আছে। হ্যাঁ মা। মধুমিতা, মেয়েটার যাবার মুখে কেন এই সমস্ত কথা তুমি বলতে চাইছো আবার? আশ্চর্য, আমি কি আমার মেয়ের সাথে একটু আলাদা করে কথা বলতে পারি না? তুমি তো এতক্ষণ কথা বলছিলে, আমি তো কিছু বলিনি, তাহলে তুমি আটকাচ্ছ কেন আমাকে? কেন আটকাচ্ছি সেটা তো তুমি জানো মধুমিতা। মেয়েটা কদিনের জন্য একটু আনন্দ করতে যাচ্ছে, তুমি কেন বাদ সাধছ? মা, কি হয়েছে বলো তো আমাকে। মা তোমাকে কিছু... বাপি, আমি মার থেকেই শুনি কথাটা, প্লিজ এসো মা। আমাকে তোর খুব স্বার্থপর বলে মনে হচ্ছে না রে? মনে হচ্ছে আমি তোর নিজের মা নই, সৎ মা, আমি তোর শত্রু। মা, তুমি এই কথাগুলো কেন বলছো? আমি জানি তুমি নিজের জন্য কিছু বলছো না, আর যাই হোক তুমি তো মা। আমি বুঝতে পারছি মা, তুমি দিদি ভাইয়ের ওপর দুশ্চিন্তার জন্য এগুলো বলছো। আর দেখো, এই সব কিছুর মধ্যে স্বার্থপর যদি কেউ হয়েও থাকে, সেটা তো আমি। বলো, নীল যখন এই প্ল্যানটা করেছিল, আমার তোকে প্রথমেই বলা উচিত ছিল যে আমি এত দূরে যেতে পারবো না। আমি তো বলিনি মা, স্বার্থপর তো আমি হয়েছি। আমি কোনোদিন তোকে ময়ূরীর থেকে দূরে যেতে দিইনি মা। কলেজ থেকে তুই এক্সকারশনে গেছিস, সেও তো কাছে পিঠে। তারপর একবার মামার বাড়ির সাথে পুরী গেলি, সেখান থেকেও তো দরকারে ফিরে আসা যায়। ময়ূরীর থেকে এতটা দূরে তুই কখনো যাসনি মেঘ। মেঘ, আমার খুব ভয় করছে মেঘ। ময়ূরীর হঠাৎ যদি কিছু হয়, আমি রক্ত কোথায় পাবো? ওর তো কিছু হওয়ার আগে থেকে বোঝা যায় না, ঝপ করে শরীরটা খারাপ হয়। তুই যদি না থাকিস, আমার মেয়েটা মরে যাবে মেঘ। তুই জানিস দিদির কি হয়, কেমন করে হয়। আমি বলছি না মেঘ, তুই কোথাও যাস না, তুই যা না, কাছে পিঠে কোথাও যা, যাতে ময়ূরীর যদি কিছু হয় তাহলে তুই তাড়াতাড়ি চলে আসতে পারবি। মধুমিতা, তুমি এরকম করছো কেন? কেন করছো? কিচ্ছু হবে না ময়ূরীদের মধ্যে। আর হলে হলে তুমি কি করবে? আচ্ছা মধুমিতা, কাল মেঘ MA পাস করে যদি বিদেশে পড়বার সুযোগ পায়, ও কি যাবে না? যদি নীল বাইরে কোনো ভালো জায়গায় পড়াবার সুযোগ পায়, মেঘ কি তার সঙ্গে যাবে না? ওকে এইভাবে ইমোশনাল চাপ দিচ্ছ, ওর নিজের জীবন বলে কিচ্ছু নেই। তুমি থামো, ও তো সব জানে। ও হয়তো এতটা তলিয়ে না ভেবে যাবার জন্য হ্যাঁ বলে দিয়েছে। আন্টি, আমি কিন্তু সবটাই তলিয়ে দেখেছি। মা, তোমার মাথাটা গেছে নাকি? হ্যাঁ, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘকে যেতে বারণ করছো, তাও আবার আমার জন্য। তুমি জানো না ও কিরকম, ও মেন্টালি আর ইমোশনালি কতটা উইক। ওকে এসব বললেও এক্ষুনি যাওয়া ক্যান্সেল করে দেবে। আন্টি, আপনার মনে আছে আমি মেঘকে বিয়ে করার সময় আপনার কাছে একটা জিনিস প্রমিস করেছিলাম? আমি প্রমিস করেছিলাম ময়ূরীর কোনো প্রয়োজনে মেঘের আশা কখনো আটকাবে না। যে দান ও এতদিন করেছে, সেটা ওর সুস্থতার শেষ সীমা পর্যন্ত করে যাবে। আন্টি, আমরা তো মাত্র 10-12 দিনের জন্য যাচ্ছি। তার মধ্যেও যদি বাই চান্স ময়ূরী অসুস্থ হয় বা ওর ব্লাডের প্রয়োজন হয়, আমি কথা দিচ্ছি আমরা যেখানেই থাকি 1.5 দিনের মধ্যে আমি মেঘকে নিয়ে ফিরে আসবো। এটা আমি কথা দিচ্ছি আপনাকে। আঙ্কেল, আপনাকে। এটা তুমি না বললেও আমি জানি এই দায়িত্ববোধটা তোমার রয়েছে। অসুস্থতার নাটকটা আর না, আর সিরিয়াস অসুস্থতাটা তো আমি নাটক করে করতে পারবো না। কাজেই আমার প্ল্যানে আমাকে চলতে হবে। ওদের যাওয়া হবে না, দোষ মেঘের হবে, আর আমি কারোর সন্দেহের গণ্ডির মধ্যেও থাকবো না। এই দুটো সোয়েটার নিলাম, রংগুলো দেখো ভালো হয়েছে? বাহ, সুন্দর হয়েছে, দুটো রঙই সুন্দর।
আসলে মেঘ যেমন কালার পরে সেরকম। ও তো খুব রংচঙে জিনিস পছন্দ করে না। ময়ূরীদের পছন্দের তো কোনো প্যারালালই নেই। কিরে চুপ করে বসে আছিস কেন? বল, পছন্দ হয়েছে তো? দিদিভাই তোর কেনা কোন জিনিস আমার কবে অপছন্দ হয়েছে বলতো? আমার পছন্দের সবকিছুই তোর বড্ড বেশি পছন্দ মেঘ, আমার বরটাও। বাহ, এটা তো লং কোট, খুব সুন্দর। হ্যাঁ এই যে। কিরে পরবি তো? হ্যাঁ, কেন পরবো না? আর হালকা সোয়েটার নিয়েছি, এই যে, ভালো না? আর তার বাইরে তো স্টোল আছে, সক্স আছে, কুচখাট জিনিস যেগুলো দরকার। আর দেখো না, নীল তো আমাদের বলছেই না যে কত ঠান্ডায় যাবে। তারপর দেখা গেল আমার ছোট্ট বোনটাকে নিয়ে ও সাইবেরিয়া চলে গেল। আচ্ছা আরেকটা কি কিনলাম যেন? হ্যাঁ জ্যাকেট কিনেছি তো একটা, দেখি এই যে, এই জ্যাকেটটাও কিনেছি। কেমন হয়েছে? এই এটা কিন্তু দারুণ স্মার্ট দেখতে। ওর ঘুরে আসার পর না আমি এটা নিয়ে নেব। এই বাবা, তুমি এখনই নিতে পারো, আরেকটা তো আছে, হয়ে যাবে আমার। না না বাবা থাক, তারপর দাদা ভাই আমার গর্দান নিক আর কি। সব কটা জিনিস সুন্দর, একদম বেছে বেছে আনা। হ্যাঁ আসলে আমি ভাবলাম ওই ঠান্ডায় ওখানে শাড়ি সালোয়ার এসবের থেকে তো ট্রাউজার পরাই বেটার, তাই আমি দুটো ট্রাউজারও এনেছি আর একটা জিন্স। আমি কিন্তু ওখানে মোস্টলি শাড়িই পরবো। হ্যাঁ, ঠান্ডায় জমে যাবি। এ বাবা, কেন জমবো? সেই কবে তো আমাদের দেশ থেকে ইউরোপে সবাই মহিলারা গেছিল, তখন কি ওরা ট্রাউজার পরতো না জিন্স পরতো? তারা তো নিজেদের পোশাকই পরতো। দেখলে ময়ূরীদি, তোমার এত সুন্দর পছন্দ করে আনা জিনিসগুলো উনি স্বদেশী আন্দোলন করে একেবারে বাতিল করে দিলেন। কিন্তু বাতিল কেন হবে? দিদিভাই যেগুলো কিনেছে আমি সেগুলোই পরবো। আমি শুধু বললাম যে মোস্টলি শাড়ি পরবো। আচ্ছা ঠিক আছে, অনেক বকবক হয়েছে। এবার জেঠিমণি, আমি ওর প্যাকিংটা একটু সেরে ফেলি, ও তো আবার এসব কিছুই পারে না। ময়ূরী, তোমাকে আমি যত দেখছি না আমার ভালো লাগা বাড়ছে। নিজের বোনের জন্য এত কিছু। আসলে কি বলতো জেঠিমণি, আমার তো আর 10টা নয়, 5টাও নয়, এই একমাত্র ছোট বোন। এই একটা বোনের জন্য আমি এটুকু করতে পারবো না? আচ্ছা মেঘ, তুই কোন বড় সুটকেসে নিয়ে যাবি সব জিনিসপত্র, সেটা নিয়ে আয়, আমি তাহলে একটু গুছিয়ে দিই, মানে বেসিক প্যাকিংটা করে দিই, তারপর ফাইনালি না হয় আবার ঠিক করে দেবো আমি। মেঘ, এই সুটকেসটা 3টে দোকান ঘুরে আমি কিনেছিলাম, নিজে পছন্দ করে, আমার নিজের বিয়ের জন্য, হানিমুনের জন্য। আজ এই সুটকেসটা তুই আমাকে বের করে দিলি তোর হানিমুনের প্যাকিং এর জন্য? হবে না রে মেঘ, হবে না। এত মহান তো আমি না। তুমি কাজ করো ময়ূরী, আমি ঘরে যাচ্ছি। সব জিনিস খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ ময়ূরীদি, তোমার এটা হয়ে গেলে এখানে ঝামেলাটা মিটিয়ে তুমি বরং আমাদের ঘরে চলে এসো। ঠিক আছে। কিরে, ভিসা হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, আমাদের বেরোবার দিনকে ও সকালবেলা এসে দিয়ে যাবে। বেরোবার দিন? আরে এত দেরিতে দেবে? যদি কোনো ঝামেলা থাকে সময় পাবি না তো হাতে। কিচ্ছু হবে না, অত চিন্তা করো না। ও তো সকালবেলার দিকে দেবে, আর আমাদের ফ্লাইট তো রাত্রিরে। হয়ে গেলেই ভালো, না হলে তখন দিদিভাই, তোকে সন্দেহ করতে না আমার খারাপ লাগছে, কিন্তু তাও আমি তোকে সন্দেহ করছি। তুই কিছু একটা করার চেষ্টা তো করছিস যাওয়াটা আটকাবার জন্য, কিন্তু কি সেটা আমি না এখনো ধরতে পারছি না।
আমি কোথায় হারিয়ে গেছি আর খুঁজেও পাবে না আমাকে। ঝগড়া তো আমিও করতে চাই না, আর তাই তো ওই সিকিম, নর্থ বেঙ্গল এইসব প্ল্যান ক্যান্সেল করে দিলাম। মানে? না মানে ভাবলাম যে এই যদি ধরো নর্থ বেঙ্গল যাই বা সিকিম যাই, তাহলে তো তোমার বদ অভ্যেসটাও সঙ্গে যাবে। আমার বদ অভ্যেস? হ্যাঁ, এই দেখে ফেললো, ও দেখে ফেললো, ওকে আমার চেনা চেনা লাগছে, ও আমার পাড়ায় থাকে, এই তুমি একটু সরে দাঁড়াও, আমার হাত ধরো না, কি হবে, কি ভাববে লোকে। আর সেই জন্য একেবারে হিমালয় ছেড়ে আল্পস? হ্যাঁ, ওখানে আমরা যখন খুশি ঘুরবো, বেড়াবো, নাচবো, গাইবো। আমিও যখন খুশি তোমাকে আদর করব, তুমিও করবে। তাই? হ্যাঁ, ওখানে তো তোমার আপত্তির কোনো কারণ থাকবে না। ঠিক আছে, মানলাম যে তুমি ইউরোপ ট্যুর করবে, তা সেটা করার সঙ্গে সঙ্গে এরকম বেহিসেবে খরচ করে আমার জন্য এত কিছু কেন কিনতে গেলে? সেখানেও এতগুলো টাকা খরচ হলো, এটা বাড়তি না? মেঘবালিকা, তোমার বর একেবারে এই লেভেলে নয়, কিন্তু দেখো এতগুলো বছর ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, তো কিছু অন্তত আছে যেটা দিয়ে সে তার ড্রিম হানিমুনটা প্ল্যান করতে পারে। আর যদি একটাও টাকা পয়সার কথা হয়েছে না, আমি কিন্তু নিজের উপায়ে তোমার মুখ বন্ধ করে দেবো, তখন কিন্তু কিচ্ছু বলতে পারবে না। তবে আমি কিন্তু আজকে একটু রেগে রয়েছি তোমার উপরে। কেন? তুমি আমাকে ময়ূরীর সঙ্গে কেন শপিংয়ে পাঠালে? তুমি তো খুব ভালো করে জানো ওর সঙ্গে আমার জেল করে না। দেখো, আমি শপিংয়ে গেলে বাপির সঙ্গে ওই সময়টা আমার কাটানো হতো না। আর এই কদিন তো ইউনিভার্সিটি থাকবে, যাওয়ার আগে একবার বাপির সঙ্গে দেখা করবো না? আর হয়তো দেখা হবেও না। বুঝলাম। আচ্ছা মেঘ, তুমি তোমার বাপিকে বেশি ভালোবাসো নাকি আমাকে? এটা আবার কেমন বোকার মতো প্রশ্ন? জানি তোমার বাপির পাশে কম্পিটিশনে আমি একেবারে হেরে ভূত হয়ে যাব, কিন্তু আই প্রমিস একদিন তোমার বাপিকে আমি ঠিক হারিয়ে দেবো। সেটা পারবে না, তাই চেষ্টাও করো না। চ্যালেঞ্জ দিচ্ছ? নীল, জগতের সব কিছু কি আর চ্যালেঞ্জ দেওয়া নেওয়া বিষয়? বুঝলাম। এই একটা কথা আজকে মনে হচ্ছে, জানো তো? কি কথা? জানি না, আমার সামহাও মনে হয় আর তোমার দিদি বোধহয় একটু হলেও চেঞ্জ হচ্ছে। কিরকম? এই আজ যেমন ময়ূরীকে দেখলাম খুব ইন্টারেস্ট নিয়ে তোমার জন্য শপিংয়ে গেল, ও সব কিছু প্যাক করে দিল। আই থিঙ্ক ও একটু একটু করে নর্মাল হচ্ছে। ও বোধহয় আস্তে আস্তে ওই ব্যাপারটা থেকে বেরিয়ে আসছে যে তুমি আমি ওকে ঠকিয়েছি, এটসেট্রা এটসেট্রা। ভাবছিলাম আমরা ঘুরে আসি, তারপর তোমার দিদির একটা ভালো বর ঠিক করে দেবো। ঘটক হবে? আহা, ওই ম্যাট্রিমোনিয়াল সাইটগুলো আছে না, ওখানেই দেখবো। দিদি ভাই, নীলের কথাটাই যেন ঠিক হয়, আর আমার মনের সন্দেহটা যেন মিথ্যে হয়। তুই আর কত কিছু ঢোকাবি বলতো? এরপর তো ওয়েট লিমিটটা এক্সিট করে যাবে। আরে কিচ্ছু হবে না। আর আমি এমন কিছু ঢোকাইনি ব্যাগে, এর থেকে অনেক বেশি ভারী লাগেজ নিয়ে লোকজন বাইরে ঘুরতে যায়, জানিস? কেন এত কিছু কিনছিস বলতো আমার জন্য? আমার ইচ্ছে হয়েছে তাই জন্য, বাস। দেখ দিদি ভাই, এরপর আমি সুটকেসটা লক করে চাবিটা অন্য কোথাও লুকিয়ে দেবো, যাতে তুই ওটা আর কিচ্ছু ঢোকাতে না পারিস। আমি জানি মেঘ, আমি যদি এখন তোকে বলি এই যে তুই আর নীল হানিমুনে যাচ্ছিস, তাতে আমার খুব আনন্দ হচ্ছে, আমি খুবই খুশি, কিন্তু এই কথাটা তো আবার তুই বিশ্বাস করবি না। দিদি ভাই, কেন এসব? কারণ তুই এটাই মনে করিস, তুই ভাবিস আমি তোর ভালো চাই না। বাট বিলিভ মি মেঘ, আই কেয়ার ফর ইউ। আমি খুবই খুশি তোর জন্য, আমার খুব আনন্দ হচ্ছে। আমি কেন ভাববো বলতো যে তুই আমার ভালো চাস না? ভাবিস মেঘ, তুই এটা ভাবিস, আর আমি কি করে জানি বলতো? তোর মুখে চোখে সেটা লেখা থাকে, তুই আমাকে বিশ্বাস করিস না। আর কেনই বা করবি? অবশ্য তোর এই অবিশ্বাসের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। দিদি ভাই, আমার মনে হয় এসব কথা বাড়িয়ে আর কোনো লাভ নেই। আর তোকে তোর লাইফে থিতু হতে হবে। পড়াশোনা, গান, নীল, সংসার, এই সবটার পরে দেখ না, হয়তো 2 বছরের মধ্যে তোদের মধ্যে আরেকজন সদস্য এসে হাজির হবে। আর আমাকেও তো এবার লাইফে এগোতে হবে। মেঘ, একবার নিচে এসো। হ্যাঁ, এই তো আসছি। দিদি ভাই, আসি বুঝলি।
কেউ ম্যাম আপনার এখানে একটা সাইন। আচ্ছা মেঘ, এগুলো তোমার ব্যাগে রেখে দিও, ভিসা হয়ে গেছে। থ্যাংক ইউ। আসছি। দাদা ভাই শোন না, বলছি এবার তো অ্যাটলিস্ট বল যাচ্ছিসটা কোথায়? ঘুরে এসে গল্প করব। আর একটা কথা, হ্যাঁ, তোর হানিমুনের জায়গা আমি সিলেক্ট করে আসবো পাক্কা। ভাইপো কি হলো? দেখো ভাই, অনা সিরিয়াস নোট, আমি তোমায় জিজ্ঞেস করছি, তোমরা কোন দেশে যাচ্ছ সেটা জানাটা আমাদের কাছে জরুরি। মানে ঠাকুর না করো, তোমরা যদি কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ো, তাহলে আমরা যোগাযোগটা কি করে করবো তোমাদের সঙ্গে? সেই দেশের কনসুলেটের সঙ্গে তো আমাদের যোগাযোগ করতে হবে না? মানে কনসুলেট? কাকামণি রিয়েলি? না মানে তোমার কি মনে হচ্ছে আমরা কোনো স্মাগলিং করতে যাচ্ছি, যেখানে গিয়ে ঝামেলা পড়বো? কেন হবে? কিন্তু মানে আমাদের তো যোগাযোগটা করতে হবে। মানে আমরা যদি জানতেই না পারি, মানে জেনে কি করবে? এখন থেকে কনসুলেটকে বলে রাখবে যে আমরা যাচ্ছি। নীল, আমার মনে হয় এই পাসপোর্টটা নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি না করে ওটা সাবধানে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখো। তারপর মনের ভুলে কোথা থেকে যাবে আর মনে পড়বে না, তখন একটা বিপদ হবে। হ্যাঁ মেঘ, তুমি একটা কাজ করো, তুমি আমারটা আমার ব্যাগে রেখে দাও, আর তোমারটা তুমি ঠিক মতো জায়গায় রাখো। আমি একটু বেরোচ্ছি।